আপনাদের মাঝে আমার ঘটে যাওয়া এক অদ্ভুত গল্প শেয়ার করব। এক রাতে আমার সাথে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না। তখন ছিল বর্ষাকাল। সন্ধ্যার দিকে টিপ টিপ বৃষ্টি এবং হালকা হালকা বাতাস, এই রকম করে সময় পার হচ্ছিল। যখন রাত 1টা বাজে, তখন হঠাৎ করে তুমুল ঝড় তুফান, তীব্র বাতাস, শো শো শব্দ। আমি বাড়িতে একা, তার জন্য আমার মনে ভয় কাজ করছিল। আর দমদম বাস পড়ার আওয়াজে মনে হচ্ছে যেন আজ সারা শহর ধ্বংস হয়ে যাবে। আমি দরজা জানালা সব বন্ধ করে লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে আছি। ঘুমানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই ঘুম আসতেছে না। ঠিক এমন সময় দরজায় কে যেন এত রাতে নক করলো। এত রাতে আবার কে এলো, তাও এই ঝড়ের তুফানের রাতে? আমার ভিতরে বিরক্ত আর এক ধরনের আতঙ্ক মিশানো অনুভূতি কাজ করছিল। আমি সামান্য উঁচু গলায় বললাম, কে কে? কোনো সাড়া শব্দ পেলাম না, কিন্তু আবারও দরজায় খট খট শব্দ। মেজাজ খুব খারাপ হলো। এই দুর্যোগের রাতে কে এত সাহস করে এলো? অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে আমি বিছানা থেকে নামলাম। নিঃশব্দ এগিয়ে গেলাম দরজার দিকে। হাতে মোটর ধরে থাকা মোবাইল ফোনের টর্চ লাইটটা দরজার লেন্সের উপর ফেলতেই ভিতরে একটা চেহারা হাফসা দেখা গেল। চেহারাটা দেখে আমার কেন জানি চিনা চিনা লাগলো। ঝাপসা হওয়ার কারণে ঠিক নিশ্চিত হতে পারলাম না। গলায় সুরে যতটা সম্ভব স্বাভাবিক রেখে আবারও বললাম, কে? কি চাই এত রাতে? এবার কোনো উত্তর পেলাম না। কোনো উত্তর নেই, শুধু আরেকবার কট কট শব্দ। আর সহ্য হলো না। কৌতূহল আর রাগ মিলিয়ে আমি ধীরে ধীরে দরজা লকটা করলাম। দরজা খুলে আমি প্রচন্ড অবাক। বাইরে দাঁড়িয়ে আছে রফিক, তাও এত রাতে। আমার বাল্য বন্ধু, স্কুল কলেজ আমরা একসাথে পড়ছি। রফিককে দেখে আমার সীমাহীন ভয় হলো। আমার মাথা কাজ করছে না, কারণ রফিক তো আজ থেকে 3 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখানে দাঁড়িয়ে রফিক, জ্বরের কারণে তার চুলগুলো এলোমেলো, সারা শরীর ভিজে চুপচাপে। তার চোখে কোনো জ্যোতি নেই, কেমন একটা শূন্য দৃষ্টি। 3 বছর আগে সেই পরিচিত বন্ধু চেহারা, কেমন একটা অশুভ শীতলতা। আমার মুখ দিয়ে কোনো কথা সরল না। আমি শুধু রফিকের দিকে তাকিয়ে রইলাম, আর আমার ভিতরের রক্ত হিম হয়ে আসতে শুরু করলো। রফিক নিচু ফিস ফিস গলায় ডাকলো আমাকে, আয়। তার কণ্ঠস্বর শুনে মনে হলো
না সে খুশি হয়েছে, বীরক কেমন একটা অস্বাভাবিক কণ্ঠে আমাকে ডাকতেছিল। আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, তুই তুই কি করে এলি? তুই তো। এই কথা না কইতে রফিক এবার এক পা এগিয়ে এলো। তার চোখ দুটো যেন আমাকে বেঁধে ফেলছে। সে বলল, আমি তো চলে গেছিলাম, কিন্তু আজ আমাকে ফিরতেই হলো। আমি পিছনে সরে গিয়ে বললাম, না, তুই মিথ্যা বলছিস, তুই রফিক না। রফিক মুচকি হাসল। সেই হাসিটা আমার পরিচিত ছিল না, ছিল ভয়ঙ্কর। সে বলল, আমি রফিক, শুধু আমার কাজটা অসম্পূর্ণ ছিল। কথাটা শুনে হাত বাড়িয়ে একটি তীব্র বাজ পড়ল। কথাটা শেষ না হতেই বাইরে একটা তীব্র বাজ পড়ল। মুহূর্তের জন্য পুরো করিডোর আলোকিত হয়ে গেল। সেই আলোয় দেখলাম রফিকের হাতে একটা কিছু চকচক করছে, একটা ধারালো ছুরি। রফিক দ্রুত তার হাতটা বাড়িয়ে দিল ঠিক আমার দিকে, কিন্তু আমার শরীরের উপর নয়, আমার পাশ দিয়ে ভিতরে দেওয়ালে। ছুরির ফলটা দেওয়ালে গেঁথে গেল। তার চোখ রক্তবর্ণ আর কণ্ঠে একটা হিংস্র উত্তেজনা। সে ফিসফিস করে বলল, দরজাটা বন্ধ কর। জ্বরের শব্দে কিছুই শুনতে পারছি না আমি। রফিক যখন ছুরি ফলটা ধরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, তখন তার পাশেই একটা ছবি ফ্রেমে বাঁধানো ছিল, আমার আর রফিকের ছোটবেলার ছবি। আমার মনের সব ভয় এক মুহূর্তে যেন কুফরের মতো উপড়ে গেল। আমি বুঝলাম, এই আমার বাল্য বন্ধু নয়, এ অন্য কিছু, অন্য কেউ। কিন্তু পরক্ষণে আমার মনে একটা ধাক্কা লাগলো। রফিক তো বলেছিল আজ আমাকে ফিরাতে এলো। আমি চোখ সর করে তার দিকে তাকিয়ে রইলাম। আমার দৃষ্টি এবার তার চোখের নিচে। সেখানে তার ভিজে যাওয়া গলার বেয়ে বৃষ্টির জলের মতো একটা নোনতা জল দ্বারা নিচে নেমে আসছিল। চোখের নিচে সেই 3 বছর আগের পোড়ার দাগটা এখনো স্পষ্ট। রফিক সেই সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, মারা গিয়েছিল তার ছোট বোন। রফিককে সবাই মৃত ভাবছিল, কিন্তু সে শুধু আহত হয়েছিল মারাত্মকভাবে। তার দুর্ঘটনার পর থেকে সে মানসিক ভারসাম্য হারায়। আমার হাত কাঁপছিল। আমি এবার কঠিন গলায় বললাম, রফিক, তুই এখানে কি করিস? তুই তো জানিস। আমার কথা শেষ না হতেই রফিক দেওয়ালে গেঁথে থাকা ছুরিটা টেনে নিয়ে আবার দ্রুত আমার দিকে তাকালো। এইবার তার চোখে কোনো জ্যোতি নেই, শূন্য নিতর। সে এখন শুধু একজন অসুস্থ মানুষ। আমার কিছু মনে হলো, গত বছর এই দিনে আমার বোনও সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আর রফিকের বোনের মৃত্যু হয়েছিল এই একই দিনে 3 বছর আগে। হঠাৎ আমার পাশে মেঝেতে থাকা ছাতাটা আমার চোখে পড়ল। আমি একটানা ছাতাটা হাতে নিয়ে রফিকের দিকে এগিয়ে এলাম। রফিক, এই দেখ, এটা তোর ছাতা।
তুই তো এটা আমার কাছে ফেলে গিয়েছিলি। কথাটা শুনে রফিক চোখে কেমন একটা আলোর ঝলকানি দেখা দিল। সে ছুরিটা নামিয়ে ছাতাটার দিকে হাত বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তে আমি ছাতাটা দিয়ে তার মাথায় সোজায় আঘাত করলাম। রফিক কোনো শব্দ না করে মাটিতে লুটিয়ে পড়ল। ছাতাটা তার হাতের কাছে থেকে সামান্য দূরে ছিটকে গেল। রফিকের দেহটা নিথর। বাইরে ঝড়ের তীব্রতা হঠাৎ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। বিজলির আলোয় দেখলাম দরজার কাঁচটা ভেসে যাচ্ছে। আমি দ্রুত দরজাটা বন্ধ করলাম, লক লাগালাম, তারপরে মেঝেতে বসে পড়লাম। আমার শরীর কাঁপছে। আমি তাকে মারিনি, শুধু অজ্ঞান করছিলাম। কিন্তু তার মৃতদেহটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। পরিচিত একটা নাম, পুলিশ। আমি কাঁপা হাতে ফোনটা তুললাম। অপর প্রান্তে থেকে একজন গভীর গলায় সুরে বলল, হ্যালো, আপনার বন্ধু ব্যাপারে আমরা খবর পেয়েছি। সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। তাকে কি আপনি দেখেছেন বা কিছু বলতে পারবেন? আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আমি শুধু রফিকের মরদেহের দিকে তাকিয়ে রইলাম। আমি জানি রফিক আজ আর কেউ নয়। সে একজন মানসিক রোগী। সে আমাকে আঘাত করতে আসেনি। সে এসেছিল শুধু এই ঝড়ের তুফানের রাতে তার পুরনো বন্ধুর কাছে। কিন্তু তার পুরনো বন্ধুকে আর খুঁজে পাইনি। আমি শুধু ফিসফিস করে বললাম, আমি জানি সে এখন কোথায়। আমার ফোনটা রাখলাম আর দরজার উপরে আমার ছাতাটা ছায়া ফেলল। রফিক হয়তো আজ থেকে আবার আমার স্মৃতিতে বেঁচে থাকবে। ভয় আর অপরাধে আমার মনটা ডুবে গেল। আমি রফিকের নিতর দেহর পাশে বসে রইলাম। জ্বর তখনও চলছে, যেন প্রকৃতি আমার এই ভয়ঙ্কর রাতে সাক্ষী হয়ে গেল।